জানাবো ধর্মভিত্তিক দলগুলোর নির্বাচনী সমঝোতা হবে কি। গণপরিষদ নির্বাচনের ব্যাপারে সরকারকে একটা সিদ্ধান্তে আসতে হবে, বলছেন আক্তার। এবং সর্বশেষ জানাবো 500 বাংলাদেশিকে নৌকায় ইতালিতে পাঠিয়েছেন সাখাওয়াত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ধর্মভিত্তিক দলগুলোর নির্বাচনী সমঝোতা হবে কি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধর্মভিত্তিক কয়েকটি দল নিজেদের মধ্যে একটি নির্বাচনী সমঝোতা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে চলতি বছরের জুন মাসে 6টি ইসলামী দল মিলে একটি লিয়াজোঁ কমিটি গঠন করে। যদিও ইতিমধ্যে জমিয়তুল উলামা ইসলাম সরে গিয়ে বিএনপির সঙ্গে বৈঠক করেছে, বর্তমানে 5টি দল এই উদ্যোগের সঙ্গে যুক্ত থাকলেও জামাতকে অন্তর্ভুক্ত করা নিয়ে তাদের মধ্যে দ্বিধা বিভক্তি দেখা দিয়েছে। জামাত সহ একে অপরের প্রতি আস্থাহীনতার কারণে শেষ পর্যন্ত এই সমঝোতা চূড়ান্ত রূপ পাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ধর্মভিত্তিক দলগুলোর নির্বাচনী সমঝোতা কিংবা এক মঞ্চে আসার প্রক্রিয়ার অংশ হিসেবে প্রাথমিক সমঝোতা হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ, খিলাফত মজলিস বাংলাদেশ, খিলাফত মজলিস বাংলাদেশ, খিলাফত আন্দোলন, নিজামী ইসলামী পার্টি ও জমিয়াতে উলামা ইসলামের মধ্যে। সেখান থেকে ইতিমধ্যে জমিয়াতে উলামা ইসলাম বেরিয়ে গেছে। বর্তমানে 5টি দল 2জন করে সদস্য নিয়ে লিয়াজোঁ কমিটি গঠন করেছে। তারা কয়েক দফা বৈঠক করলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। তবে নির্বাচনের সময়সূচি নির্ধারিত হলে বিষয়টি চূড়ান্ত রূপ নেবে বলে মনে করেন তারা। ধর্মভিত্তিক দলগুলোর নেতারা বলছেন, গত বছরের সেপ্টেম্বর থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে মাথায় রেখে কওমি মাদ্রাসা ঘরানা ও ধর্মভিত্তিক সমমনা দলগুলোকে এক মঞ্চে আনার প্রক্রিয়া শুরু হয়। এর মধ্যে যাতে প্রত্যেক সংসদীয় আসনে সবগুলো ধর্মভিত্তিক দল একজন প্রার্থী দিতে পারে এবং তাদের সব ভোট যেন এক বাক্সে পড়ে। এছাড়া ধর্মভিত্তিক দলগুলো ঐক্যবদ্ধ থাকলে তখন অন্য দলগুলোর সঙ্গে জোট হলে আসন ছাড়ের বিষয়ে দর কষাকষি করতে সুবিধা হবে এবং বড় ধরনের ছাড় পাওয়ারও সম্ভাবনা তৈরি হবে। গণপরিষদ নির্বাচনের ব্যাপারে সরকারকে একটা সিদ্ধান্তে আসতে হবে, বলছেন আক্তার। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, বাংলাদেশের সংবিধান, বিচার বিভাগ, প্রশাসন প্রত্যেকটা জায়গায় যে সংস্কারগুলো প্রয়োজন সেসব নিয়ে অনেক আলাপ আলোচনা তৈরি হয়েছে। আমরা চাই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন করে তারপর জাতীয় নির্বাচন হোক। কিন্তু অনেকে শুধু চায় জাতীয় সংসদ নির্বাচন। এসব বিষয় নিয়ে সরকারকে একটা সিদ্ধান্ত আসতে হবে, যাতে গণপরিষদ নির্বাচনের আয়োজনটা সরকার সঠিক সময়ে করতে পারে। এ সময় তার সঙ্গে ছিলেন মহানগর এনসিপির প্রথম যুগ্ম সমন্বয়কারী আলমগীর সুমন। এর আগে হারাগাছির বিভিন্ন এলাকায় বৃষ্টি উপেক্ষা করে এনসিপির পক্ষে বিচার সংস্কার, গণপরিষদ এবং জাতীয় নির্বাচনের ভাবনা বিষয়ক প্রচারপত্র বিলি করেন তিনি। আক্তার বলেন, এসব দাবির পক্ষে জনমত প্রতিষ্ঠা করতে মাঠে কাজ করছে এনসিপি। আমাদের বার্তা আমরা পৌঁছে দিচ্ছি। খুব কম সময়ের মধ্যে আমরা সারা দেশব্যাপী বিস্তৃতি লাভ করতে সক্ষম হয়েছি। গণপরিষদ নির্বাচন সহ সংস্কার ও বিচারে দৃশ্যমানের জন্য কাজ করছি। একই সঙ্গে সরকার যে সংস্কার কার্যক্রম আলোচনা এনেছে সেগুলো যাতে সরকার দ্রুত করতে পারে সেজন্য আমরা জনমত গঠনেও কাজ করছি। সারা দেশে যে কোনো গণতান্ত্রিক আন্দোলন গণমানুষকে সঙ্গে নিয়ে সামনের পথটা আমরা নির্মাণ করতে পারবো। এনসিপির এই নেতা আরো বলেন, যে সময়সীমা নির্বাচন দিয়েছে সরকার সে সময় নির্বাচন করতে পারে, তবে তার আগে অবশ্যই সরকারকে সংস্কার কার্যক্রমগুলো বাস্তবায়ন করা, বিচারকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা এবং মাঠ পর্যায়ে নিরপেক্ষতা নিশ্চিত করা ও লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করতে হবে। যত দ্রুত সরকার এসব নিশ্চিত করতে পারবে তত দ্রুত নির্বাচন করতে পারবে, অন্যথায় নয়। তিনি বলেন, যে কোনো সোসাইটিতে যখন জনগণের আকাঙ্ক্ষা পরিবর্তন ঘটে, নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব তখন ঘটে। সেখানে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সরকার শাসনতান্ত্রিক কাঠামো তৈরিতে ভূমিকা রাখে। বাংলাদেশে একটা নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে। এজন্য নতুন সংবিধানের বাস্তবায়নের কথা বলেছি অনেক আগে থেকেই। সরকার যে কোনো সময় গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে পারে, তাহলে আমরা সরকারের সেই উদ্যোগকে সাধুবাদ জানাবো। রুমে নয়, উন্মুক্ত স্থানে ভোট কেন্দ্র করার প্রস্তাব এবি পার্টির। ভোট কেন্দ্রগুলো রুমের ভেতর না করে মাঠের মতো উন্মুক্ত স্থানে করার প্রস্তাব দিয়েছে এবি পার্টি। আগারগাঁওয়ের নির্বাচন কমিশনকে 9টি দফা প্রস্তাব দিয়েছে এবি পার্টি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু। একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে প্রস্তাব করেছে দলটি। বিশেষ করে নিরাপত্তা, নির্বাচনী ব্যয় এবং ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলেছেন দলটির চেয়ারম্যান। এবি পার্টির 9টি প্রস্তাব হলো, পাঠ্য বইয়ের গণহত্যাকারী হিসেবে শেখ হাসিনার নাম যুক্ত হচ্ছে, বলছে আসিফ মাহমুদ। আগামী 2026 শিক্ষাবর্ষে মাধ্যমিকের বিভিন্ন শ্রেণীর পাঠ্য বইয়ে গুরুত্ব দিয়ে স্থান পাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস। এতে গণহত্যাকারী হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম অন্তর্ভুক্ত হচ্ছে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে তথ্য জানান।
আসিফ মাহমুদের ফেসবুকে দেখা যায় স্বৈরাচারী শেখ হাসিনার একটি ছবি পোস্ট করা হয়। হাসিনার চোখ লাল কালিতে ঢাকা। ছবিতে লেখা হয়েছে বিভিন্ন শ্রেণীর পাঠ্য বইয়ের গণহত্যাকারী হিসেবে যুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম। আগামী শিক্ষাবর্ষে পাঠ্য বইয়ের গুরুত্ব দিয়ে স্থান পাচ্ছে 2024 সালের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের ইতিহাস। ছবির ক্যাপশনে আসিফ মাহমুদ ফেসবুকে লেখেন, প্রজন্ম থেকে প্রজন্মের কাছে 24-এর গণঅভ্যুত্থানের ইতিহাস এবং স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের মানুষের সংগ্রামের গল্প পৌঁছে দিতে পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আসছে। বিশেষভাবে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে 2024 খ্রিস্টাব্দে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের ইতিহাসে এবং সাম্প্রতিক 4টি জাতীয় নির্বাচনের তথ্য। আমরা ইলেকশনে যাব কি যাব না, এই প্রশ্নটা এখনো ম্যাচিউর টাইম আসে নাই। আমরা ইলেকশনে যাব কি যাব না এই প্রশ্নটা এখনো ম্যাচিউর টাইম আসে নাই বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। পিআর পদ্ধতি ব্যতীত জামায়াত নির্বাচনে যাবে কিনা এমন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। প্রধান নির্বাচন কমিশনারের সাথে জামায়াতের 5 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল বিকাল 3টা 30 মিনিটে বৈঠকে বসেন। তিনি আরো বলেন, আমরাও সবসময় বলে আসছি লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। সবার জন্য সমতল ভূমি না হলে মাঠে খেলবেন কেউ উঁচু কেউ নিচু, সবার জন্য জাস্টিস হবে না। নির্বাচনী রোডম্যাপের বিষয়ে জানতে চাইলে তা আগামী রোববার আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন তারা। বিগত সরকারের আমলে বিদ্যুৎ খাতের সবচেয়ে বেশি চুরি হয়েছে বললেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি চুরি হয়েছে বিদ্যুৎ খাতে। সরকার তাদের পছন্দের লোকদের এই খাতে চুরির লাইসেন্স দিয়েছিল। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে 10টি সংস্কার কমিশনের 367টি সুপারিশ বাস্তবায়ন ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় নিজস্ব উদ্যোগে তাদের মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয়ে কয়েকশো সংস্কার করেছে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এদিন সকালে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকের বরাত দিয়ে তিনি এসব তথ্য জানান। প্রেস ব্রিফিং এ আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। আবারও খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের গেট, 20,000 মানুষ পানিবন্দী। বিপদসীমা পার করায় হ্রদ থেকে পানি ছাড়তে আবারও খুলে দেওয়া হচ্ছে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের 16টি গেট। এতে সদর সহ রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ নিচু এলাকায় প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় 20,000 মানুষ। অন্যদিকে উজানের পাহাড়ি ঢলে সার্বক্ষণিক বৃদ্ধি পাচ্ছে কাপ্তাই হ্রদের পানি। সংশ্লিষ্টরা এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, কেবল সপ্তাহের ব্যবধানে কাপ্তাই হ্রদের অতিরিক্ত পানি ছেড়ে দিতে দ্বিতীয়বারের মতো খুলে দিতে হয়েছে কাপ্তাই বাঁধের 16টি গেট। হ্রদে পানির উচ্চতা বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় রাত 8টার পর বাঁধের 16টি গেটের সব 6 ইঞ্চি করে উঠিয়ে খুলে দেওয়া হয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, কাপ্তাই হ্রদের পানির স্তর আবারও 108 ফুট বা MSL অতিরিক্ত করেছে, যা বিপদসীমা পার করে। তাই বিপদসীমা নিয়ন্ত্রণে রাখতে রাত 8টার পরে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের 16টি গেট 6 ইঞ্চি করে উঠিয়ে হ্রদ